কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো সামনেই 47 রিটেন, যদিও সময়টা খুবই কম হচ্ছে এবং ঢাকায় প্রচুর আন্দোলন হচ্ছে। এখন রিটেন হয় কি না সেটা একটা ফ্যাক্ট। তবে আমরা ভাবলাম আর কি, যদিও টাইম নাই, যদি পরীক্ষা হয়েই যায় হয়তো অত বেশি ইম্পেরিক্যাল ভিডিও বানানো সম্ভব না, কারণ এবার সময়ই পাওয়া গেছে কম। পরপর অনেকগুলো বিসিএস ছিল আপনার 45, 46 রিটেন, 47 প্রিলি, 49, 45 ভাইভা, তারপর 47 রিটেন। এগুলো কিন্তু মানে কয়েক মাসের মধ্যে, দুই মাসের মধ্যে দেখেন 1, 2, 3, 4, 5টা বিসিএস। যাই হোক, তাও আমরা পড়ি। হ্যাঁ, পরীক্ষা যদি পিছায় হয়তো আরও কিছু ভিডিও পাবেন, না পিছালে তো কিছু করার নাই। দেখেন, আজকে সুদান ক্রাইসিস সম্পর্কে আমরা মোটামুটি জানবো। এখন বিসিএসের যে কোশ্চেনগুলো পরীক্ষা আসে, আপনারা দেখবেন যে একদম ডেটা মুখস্থ করে আপনি বসায় দিবেন এরকম কিন্তু কোশ্চেন আসেই না। ইভেন মজার ব্যাপার হচ্ছে, ধরেন নাইম ভাইয়ের যে বইটা বের করে আর কি ইন্টারন্যাশনালের জন্য, এই ডেটা দিয়ে ভরায় ফেলতো, পড়াই যেত না, পুরো অখাদ্য একটা বই ছিল, সবাই কিন্তু বাট অত বেশি পড়তো না। ঠিক আছে, তো এখন কিন্তু দেখলাম নাইম ভাইয়ের বইয়ে কি চেঞ্জ আসছে, উনি ডেটা খুবই কম দিচ্ছে মোটামুটি কম্পারেটিভলি আর কি, আর একটু বিশ্লেষণ বেশি আগাচ্ছে আর কি। যাক, আমরা পড়া শুরু করি। সুদান সমস্যাটা হচ্ছে আপনার খুবই রিসেন্ট একটা ক্রাইসিস হওয়ার জন্য আপনার কোনো বইই পাই নাই। যেমন ধরেন হচ্ছে আপনার নাইমের বইয়ে নাই, খুঁজে পাই নাই, এখন পর্যন্ত পাই নাই। তারপর মেন ইয়াতে ইউনিক, এটাতে খুঁজে পাই নাই। আমরা মোটামুটি দেখি যে সুদান সমস্যাটা অ্যাকচুয়ালি কেন হচ্ছে, কিছু আলোচনা করবো আর কি। সো আপনারা যখন এটা সম্পর্কে জানবেন তখন দেখবেন লিখে যাবেন। ইন্টারন্যাশনাল প্রিপারেশনও একটু সহজ যদি আপনি একটু ঘাটাঘাটি করেন, হ্যাঁ, লিখেন বা একটু পড়েন, ভিডিও দেখেন, আলোচনা করেন। আবার এটা খুবই টাফ যদি আপনি মুখস্থ করে সব লিখে চান, কারণ কোশ্চেন যে কোন টাইপের আসবে সেটা আপনার কোশ্চেনের উপর বেস করে আপনার অ্যান্সার চেঞ্জ করতে হবে। সো আপনি পড়ে যাবেন যেটা সেটাই যে পরীক্ষায় আসবে এরকম গ্যারান্টি নেই। এই জন্য ইন্টারন্যাশনাল ডিসকাশন বেসড কিছু ক্লাস হয় আর কি। যে গতকাল আমাদের রিটেন ব্যাচে সুদান ক্রাইসিস সম্পর্কে আলোচনা করলাম, তো ভাবলাম যে একটা ভিডিও বানায় ফেলি। যাক ভাই, আমার হাতের লেখা খুবই খারাপ, একটু অ্যাডজাস্ট করে দিবেন আর কি। দেখেন, দেশ পরিচিতি। তো যখন আমরা একটা দেশ সম্পর্কে জানবো বা পড়বো, ক্রাইসিস সম্পর্কে জানবো, অবশ্যই দেশের একটা একটা পরিচিতি আমার দরকার, ঠিক না? দেশটা কেমন, কতটুকু বড়, কোথায় অবস্থিত, এটা না জানলে হয় না। এবং একটা ম্যাপও কিন্তু আমার খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখানে আপনার ম্যাপ নাই, ম্যাপটা দেখে নেবেন কেমন। দেখেন, সুদানের হচ্ছে রাজধানী হচ্ছে খার্তুম, ভাষা হচ্ছে আরবি, আয়তন হচ্ছে আপনার প্রায় 18,86,068 বর্গ কিলোমিটার, বা এটাকে আমরা সরাসরি 19 লাখ বর্গ কিলোমিটার বলতে পারি। আর প্রায়, অবশ্যই প্রায়, এবং হচ্ছে এটা বিশ্বে আপনার হচ্ছে 15তম, ঠিক আছে, 15তম বড় দেশ। জনসংখ্যা হচ্ছে প্রায় 5 কোটির মতো, অর্থনীতি হচ্ছে কৃষিভিত্তিক অর্থনীতি, এবং হচ্ছে জাতি হচ্ছে প্রায় 597টা জাতি আছে। তবে এটা হচ্ছে উইকি ডাটা, উইকি থেকে নিচ্ছে, তো স্বাভাবিকভাবে হচ্ছে কিছু কম বেশি হবে আর কি। অবশ্যই প্রায় লাগাই দিবেন, তাহলে মাফ পেয়ে যাবেন আর কি। যেহেতু অনেক বড় একটা দেশ, আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশ হচ্ছে 1,47,000, ঠিক আছে, 1.47, এটা হচ্ছে আপনার 18.86, ঠিক আছে, মোটামুটি ধরেন হচ্ছে প্রায় 14-15 গুণ বড় আর কি বাংলাদেশের চেয়ে। আর তো যেহেতু বড় কান্ট্রি, সীমান্ত 7টা দেশের সাথে আছে, এর মধ্যে হচ্ছে আপনার লোহিত সাগরের সাথে সীমান্ত আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই আশেপাশের জায়গাতে আপনার প্রচুর আপনার ট্রান্সপোর্ট হয়। এছাড়া এর আশেপাশে আপনার সৌদির একটা ভালো ইনভেস্টমেন্ট আছে, আমরা সামনে দেখব। এছাড়া এর মধ্য দিয়ে আপনার নীল নদের বিশাল বড় একটা প্রবাহ আছে, প্রায় 400 মাইলের মতো, বিশাল বড় একটা প্রবাহ। এই জন্য কিন্তু মিশর একটু চুপচাপ থাকে, কারণ হচ্ছে মিশর কিন্তু পুরোপুরি নীল নদের উপর ডিপেন্ড করে। এছাড়া দেখেন, সুদান অন্যতম স্বর্ণ উৎপাদনকারী একটা রাষ্ট্র, এবং সুদানের অর্থমন্ত্রী এক বিবৃতিতে জানান যে দেশের, দেখেন যে এছাড়া হচ্ছে আপনার সুদানের অর্থমন্ত্রী জানান যে সুদানের জাতীয় আয়ের প্রায় 80% কমে গেছে এই গ্যাঞ্জামের কারণে। কিছু কোটেশন একটু দেখে রাখি, আপনারা একটি স্ক্রিনশট নিয়ে রাখেন, যেহেতু আপনার পিডিএফটা পাচ্ছেন না, স্ক্রিনশটটা নিয়ে নিচে লিখে ফেলবেন আর কি। দেখেন, যে দেশ সুদানকে নিয়ন্ত্রণ করবে সে দেশ আফ্রিকার বৃহত্তর অঞ্চলে প্রভাব বিস্তার করতে পারবে। চার্লস বে, উনি হচ্ছেন ইউএস অবসরপ্রাপ্ত ডিপ্লোম্যাট, তিনি বলেছেন যে দেশ সুদানকে নিয়ন্ত্রণ করতে পারবে সেই দেশ আপনার আফ্রিকার বৃহত্তর একটা অঞ্চলে প্রভাব বিস্তার করতে পারবে। খুবই সহজ একটা কোটেশন, আপনি দিতে পারবেন, ঠিক আছে। এছাড়া দেখেন, সুদান ইজ এ পাওয়ার কি, এটা হচ্ছে ভলকার টুর্ক বলেছেন, ঠিক আছে। সুদান ইজ এ পাওয়ার কি, সরি, পাওয়ার কেক, নট কি।
তারপরে হচ্ছে আমরা যা দেখেছি তা মৃদু নয়, এটা গৃহযুদ্ধের মর্মস্পর্শী স্মৃতিচিহ্ন বহন করে। অ্যান্টোনিও গুতেরেস, ঠিক আছে, এই টাইপের কোটেশনগুলো একটু সেফ আর কি। তাহলে দেখেন আমরা যা দেখেছি তা মৃদু নয়, এটি গৃহযুদ্ধের মর্মস্পর্শী স্মৃতিচিহ্ন বহন করে, অ্যান্টোনিও গুতেরেস সাহেব বলেছেন। আসেন আমরা পরেরটায় চলে যাই। এখন দেখেন বর্তমানে কী চলতেছে, এই ডাটাগুলো আমি নিচ্ছি হচ্ছে আইআরসি বা ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি, ওনাদের ডাটাগুলো আপনি খুবই ভালো করে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। দেখেন সুদানে গ্যাঞ্জাম চলতেছে এসএএফ এবং হচ্ছে আরএসএফ এর মধ্যে। এসএফ হচ্ছে আপনার হচ্ছে সুদানিজ আর্মি, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি সরকার যেটা বর্তমানে কন্ট্রোল করতেছে। আরএসএফটা হচ্ছে আপনার একটা সাপোর্টিং ফোর্স, ঠিক আছে। এটা মূলত হচ্ছে এটা হচ্ছে আপনার সীমান্তবর্তী এলাকাগুলো বা স্বর্ণখলিগুলো হচ্ছে আরএসএফ কন্ট্রোল করে। দেখি আমরা বর্তমান অবস্থা দুজনের মধ্যে গ্যাঞ্জামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 12 বিলিয়ন মানুষ, অর্ধেকের বেশি জনগণ, প্রায় 30.4 মিলিয়নের মতো মানবিক সাহায্যের প্রয়োজন, এটা বলছে আইআরসি। হ্যাঁ, এগুলো সবগুলো এটা আমি আইআরসি থেকে নিছি। দেখেন সুদান ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট অ্যান্ড ফাস্টেস্ট ডিসপ্লেসমেন্ট ক্রাইসিস, এটা বলছে হচ্ছে কি আপনার আইআরসি, যে সুদান হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট এবং লার্জেস্ট ডিসপ্লেসমেন্ট ক্রাইসিস। এছাড়া দেখেন 2025 সালের অক্টোবরে সুদানের পশ্চিমে অবস্থিত উত্তর দারফুর অঙ্গরাজ্যের রাজধানী এল ফাশের, ঠিক আছে, এটা ছিল সুদানি সেনাবাহিনী মানে হচ্ছে এসএএফ এর শেষ সামরিক ঘাঁটি। এটা হচ্ছে আপনার হচ্ছে আরএসএফ দখল করে ফেলে এবং দখল করার পরে আপনার আরএসএফ এর বিরুদ্ধে গণহত্যা, ধর্ষণ, অন্যান্য গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে, ঠিক আছে। যাই হোক দেখেন এখন অ্যাকচুয়ালি যে গ্যাঞ্জাম যে বর্তমানে চলতেছে বা অনেক বছর চলতেছে, এটার কারণটা কি? এটার মূল কারণটা হচ্ছে দেখেন দীর্ঘদিনের সামরিক আধিপত্য, মানে এখানে হচ্ছে আপনার রাজনীতিকরণ করা হয়েছে, রাজনৈতিক কোনো সরকার নাই, জনগণের কথা বলার কোনো সুযোগ নাই, ঠিক আছে। এইসব কারণে হচ্ছে আপনার এখানে গ্যাঞ্জামটা শুরু হয়েছে। এবার ক্ষমতার যে একটা আপনার হচ্ছে কম্পিটিশন, এটা কিন্তু খুব বেশি মাত্রায়। আপনার মূলত এই যে এসএএফ এবং হচ্ছে আরএসএফ, এই দুইটাই কিন্তু প্রাক্তন যেই আপনার প্রেসিডেন্ট, যিনিও আপনার ক্ষমতা নিয়েছিল অনেক আগে, প্রায় 53-র আশেপাশে, তিনি দুইটা এস্টাবলিশ করেন, ডেভেলপ করেন এবং ওনাকে কিন্তু উৎখাত করে এই এসএএফ এবং আরএসএফ দুজন মিলে ওনাকে উৎখাত করে। এখন উৎখাত করার পরে প্রেসিডেন্ট কে হবে বা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে কে থাকবে, এটা নিয়ে মূলত এখন গ্যাঞ্জামটা লাগছে, ঠিক আছে। এছাড়া জাতিগত বিভাজন তো আছে, 597টার মতো জাতি আছে এখানে। রাজনৈতিক অস্থিতিশীলতা এই সংকটকে আরও বেশি ত্বরান্বিত করছে। আমরা আরও কিছু সমস্যা সম্পর্কে সামনে দেখবো। দেখেন যে ক্ষমতার দ্বন্দ্বের মধ্যে আমরা পাচ্ছি, দেখেন সুদানি সেনাবাহিনী বা এসএএফ, তাদের মধ্যে আমরা দেখছি জেনারেল আবদেল ফাত্তা আল বুরহান, এই নামটা মাথায় রাখবেন, যদি চলে আসে আর কি, তাহলে এই নামটা আপনি মেনশন করতে পারবেন, জেনারেল আবদেল ফাত্তা, ঠিক আছে। তাহলে জেনারেল আবদেল ফাত্তা আল বোরহানি, ঠিক আছে। তাহলে এই নামটা হচ্ছে বোরহান, এটা হচ্ছে আপনি মাথায় রাখতে পারবেন, কেমন। এবার হচ্ছে র্যাপিড সাপোর্ট ফোর্স আরএসএফটা হচ্ছে আপনার দেখেন মোহাম্মদ হামদান দাগালো, নামটা ইজি, হামদান দাগালো, ওদের মধ্যে একটা ক্ষমতার দ্বন্দ্ব রয়েছে। এছাড়া হচ্ছে দেখেন যে আপনার আরেকটা বড় ক্রাইসিস হচ্ছে দেখেন যে আরএসএফ হচ্ছে মূলত দারফুর অঞ্চলে, এখানে কিন্তু স্বর্ণখনি এবং সীমান্ত বাণিজ্য পরিচালনা করে আরএসএফ। এইখানে হচ্ছে আপনার বড় একটা স্টেক হচ্ছে কি ইউএই আমরা সামনে পাবো। যাই হোক দেখেন 19 সালে যৌথভাবে প্রেসিডেন্ট ওমর আল বশির, ঠিক আছে, তাহলে হচ্ছে প্রেসিডেন্ট ওমর আল বশির, ওনাকে হচ্ছে দুজন মিলে একসাথে আপনার হচ্ছে পতন ঘটায়। এই পতন ঘটানোর পরে হচ্ছে নিজেদের মধ্যে গ্যাঞ্জাম শুরু হয়ে যায়। গণতান্ত্রিক রূপান্তর ব্যর্থতা আপনার 2021 সালের দিকে একটা স্টেপ নেওয়া হয়েছিল, যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র সৃষ্টি করার জন্য একটা গণতান্ত্রিক ইন্টারিম গভর্নমেন্টে করা হয়েছিল। সেই গভর্নমেন্ট আইসা নির্বাচন দিবে, এটা একটা প্ল্যান ছিল, যদিও হচ্ছে আপনার ওই যে সেনাবাহিনীর প্রধান আল বুরহান উনি হচ্ছেন সরকারকে উৎখাত করে। এছাড়া জাতিগত বিভাজনটা আছে, দারফুর, কার্ডোফোন, ব্লু নাইল, এগুলোতে হচ্ছে বেশি ক্রাইসিস দেখা যায়। এছাড়া ইন্টারন্যাশনাল হস্তক্ষেপ হচ্ছে আপনার মিশরের একটা এখানে স্টেক আছে, কারণ মিশর হচ্ছে নীল নদের দান বলা হয়, সো নীল নদের একটা বড় একটা প্রবাহ আপনার এই সুদানের মধ্য দিয়ে আপনার সুদানে যত বেশি স্বর্ণ হচ্ছে পাচার হয়, তার 90% পাচার হয় হচ্ছে ইউএইতে। ইউএই হচ্ছে আরএসএফকে অস্ত্র দেয়, টাকা দেয়, হ্যাঁ, আর আরএসএফ হচ্ছে স্বর্ণ পাচার করে। এছাড়া রাশিয়ার ওয়াগনার যে গ্রুপটা আছে, তারা কিন্তু দুই পার্টিকে টাকা দেয়, অস্ত্র দেয়, ঠিক আছে। একটা হচ্ছে আপনার আরএসএফ, একটা হচ্ছে এসএফ, দুই পার্টিকে অ্যাডজাস্ট করে চলতেছে। এর পাশাপাশি অর্থনৈতিক সংকট, করাপশান, সম্পদ দখলের লড়াই তো আছেই। এখন দেখেন সম্পদ বলতে অ্যাকচুয়ালি আপনার সুদানের কী আছে, সম্পদ বলতে আছে হচ্ছে রেড সি 500 থেকে 400 মাইল আপনার আছে হচ্ছে সুদানের কন্ট্রোলে, কৃষি জমি, স্বর্ণের খনি আছে,
এরপর গাম আরাবিক হচ্ছে আপনার এক ধরনের আঠা, ঠিক আছে? এটা আপনার সফট ড্রিঙ্কস, ঔষধ, কসমেটিক্স, অ্যালকোহল এইসবে হচ্ছে ইউজ করা হয়। এটার অন্যতম বড় আপনার উৎপাদনের স্থল হচ্ছে কোথায়? আপনার সুদান। এই জন্য কিন্তু ওদের প্রচুর রেমিটেন্স পায় এখান থেকে। রেমিটেন্স না, একটা এক্সপোর্ট ইনকাম পায় আর কি। নীলনদ দেখেন, মিশরের নীলনদের প্রায় 400 মাইল আপনার সুদানের মধ্য দিয়ে গেছে। এই হচ্ছে আপনার সুদানের পাওয়ার এবং হচ্ছে পাওয়ার, তারপর তাদের হচ্ছে সম্পদ এবং ক্রাইসিসের মূল রিজনগুলো। এখন দেখুন ভূ রাজনৈতিক প্রতিযোগিতা, মূলত কোশ্চেন আসলে এখান থেকে আসবে। তো ভূ রাজনৈতিক প্রতিযোগিতাতে আমরা মোটামুটি কান্ট্রি ওয়াইজ সবগুলো আলাদা করে নিয়ে আসার ট্রাই করছি আর কি। যেটাই পরীক্ষায় আসে আপনি সেটা অ্যাঙ্গেল লিখতে পারবেন, কেমন? প্রথমত ইউএই হচ্ছে আপনার দেখেন যে আরএসএফকে অস্ত্র দেয়। তারপর জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খলিল আল আপনার আনানি বলেন যে ইউএই মূলত সুদানের প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করতে যুক্ত রয়েছে। ঠিক আছে, মানে ওদের মেইন গোলটা হচ্ছে ওদের সম্পদগুলো নিয়ে নিবে আর কি। মিশর একটা বড় স্টেক হোল্ডার। সো মিশর হচ্ছে ওদের সুদানের যে আর্মি তাদেরকে বেশি সাপোর্ট দেয়, ঠিক আছে? কারণ হচ্ছে আপনার রেড সি এবং নীলনদ হচ্ছে আপনার আপনার মিশর আপনার সুদানের মধ্য দিয়ে যায় এবং হচ্ছে সুদানকে মোটামুটি বেশি কন্ট্রোল করে হচ্ছে এসএফ। সো তাদের সাথে ভালো সম্পর্ক মেনটেন করে। তবে ইউএই আবার সাপোর্ট করে আরএসএফকে। দেখেন খেলাটা কিন্তু খুব মজার। আপনার ইউএই সাপোর্ট করে হচ্ছে আরএসএফকে, ঠিক আছে? আরএসএফকে। ওদিকে আপনার ইজিপ্ট, ঠিক আছে, ইজিপ্ট সাপোর্ট করতেছে এসএফকে, ঠিক আছে? আবার এদিকে ইজিপ্ট আবার নির্ভর করে ইউএইর উপরে। তো স্বাভাবিকভাবে ইজিপ্ট আসলে এসএএফকে খুব একটা সুবিধা দিতে পারে না, কারণ আপনার এখানে নিজের একটা বেনিফিট থাকলেও সবচেয়ে বেশি বেনিফিট পায় ইউএই থেকে। এই জন্য ইজিপ্ট আপাতত চুপ করে থাকে আর কি, ঠিক আছে? সৌদি দেখেন নিজেদের নিরপেক্ষ বললেও তারা মূলত এসএএফ এর সাথে যুক্ত থাকে, কারণ এসএএফ হচ্ছে বর্তমানে সবচেয়ে বেশি এলাকা লিড দিচ্ছে। কারণ হচ্ছে রেড সি এলাকায়, সেখানে হচ্ছে আপনার আপনার সৌদির বিনিয়োগ আছে, বন্দর প্রকল্প আছে, যাতে এগুলো সমস্যা না হয়। আর রাশিয়া হচ্ছে দুই পক্ষকে মোটামুটি সাপোর্ট দিয়ে গেলেও আরএসএফকে একটু বেশি সাপোর্ট দেয়। আর ইউএসএ হচ্ছে চায় যে এইসব জায়গাতে যাতে আপনার চীন, রাশিয়া বা হচ্ছে এই ধরনের কান্ট্রিগুলো অ্যাক্সেস কম পায়। সো ইউএসএ নজর রাখতেছে এবং তারা দেখাশোনা করতেছে কি হচ্ছে না হচ্ছে। এখন আপনাদের সমাধান করতে হবে যে কোনো সমস্যার সমাধান, যেমন 45-এ আসলে ইসরায়েল গাজা কীভাবে সমাধান করা যায়, এভাবে হচ্ছে ক্রাইসিসটা কেন হয়, বা এটা আপনার আরও বেশি ডেভেলপ হবে কি না ক্রাইসিসটা, কিংবা সমাধান কীভাবে করবেন, এইটার প্রশ্নগুলো মূলত বেশি আসে। দেখেন, নাদিয়া নামের একজন সুদানের তরুণ লেখক বলেছেন সুদানের মানুষ শুধু একটি নিরাপদ দেশ চান। অনলি ওদের মানে এইমটা খুবই ছোট, একটা দেশ চাচ্ছে, আর বেশি কিছু যাচ্ছে না, যেখানে সব সুদানিদেরকে এককভাবে স্বীকৃতি দেওয়া হবে, ঠিক আছে? জাতিগতভাবে না, এককভাবে স্বীকৃতি দেওয়া হবে, সবাই সমান থাকবে, এরকম একটা শান্তিপূর্ণ দেশ চাই, ঠিক না? একটা ছোট্ট আশা সবার। এখন এই আশাটা আপনার পূরণ করার জন্য কিংবা সমাধানের জন্য আমাদের করণীয় হচ্ছে, দেখেন, শর্ট টার্মে আপনি অস্ত্রবিরতি করাইতে পারেন, দুই পক্ষকে অস্ত্রবিরতি করাইতে পারেন, মানবিক করিডোর স্থাপন করতে পারেন এবং তহবিল সংগ্রহ করতে পারেন। মানবিক তহবিল হচ্ছে যে 7টা দেশের সাথে হচ্ছে বর্ডার আছে, সেই বর্ডার দিয়ে হচ্ছে আপনি ফুড বা আপনার ইমার্জেন্সি প্রোডাক্টগুলো আপনি দিতে পারেন। এছাড়া আপনি চাইলে হচ্ছে আপনার ইউএন সিকিউরিটি, আপনার পিস কিপিং যে সিকিউরিটি ফোর্স আছে সেগুলো আপনি এখানে দিতে পারেন আর কি। এছাড়া R2P তো আছে, তবে R2P তো আমরা জানি R2P অ্যাকচুয়ালি আরও বেশি ক্রাইসিস ক্রিয়েট করে। আর লং টার্মে হচ্ছে আপনারা কী করতে পারে দেখেন, রাজনৈতিক সংলাপ করতে পারে, যেটা হচ্ছে একটা ফিউচারে 5-7 বছরের মধ্যে একটা স্টেবল কান্ট্রিতে পরিণত করবে সুদানকে। এছাড়া বাহিনীগুলোকে পুনর্গঠন করবে, আরএসএফ এবং এসএএফকে হচ্ছে একত্রিত করা হবে। দুইটা মানে প্যারালাল বাহিনী কোনো প্রয়োজন নাই। এছাড়া যে যুদ্ধাপরাধের কথা উঠে আসছে সেগুলো তদন্ত করতে হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, যেমন হচ্ছে নতুন সংবিধান অ্যাডাপ্ট করতে হবে, তারপর হচ্ছে স্বাধীন নির্বাচন কমিশন, আপনার এটাকে হচ্ছে আপনার এটাকে ডেভেলপ করা লাগবে এবং হচ্ছে স্বাধীন করা লাগবে। এছাড়া হচ্ছে আপনার ডিসেন্ট্রালাইজেশনটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক পুনর্গঠনের মধ্যে আছে কৃষি এবং খনিতে ফোকাস করতে হবে, দুর্নীতি কমাতে হবে, ঋণ এবং সহায়তা, ইন্টারন্যাশনাল যে এনজিওগুলো আছে বা ইউএন, তারপর সংগঠনগুলো আছে ইউএন, আফ্রিকান ইউনিয়ন এনজিওগুলো চাইলে হচ্ছে ওদেরকে সাপোর্ট করতে পারে। তাহলে দেখেন, এটাই হচ্ছে মূলত সুদানের আপনার যদি আসে এখান থেকে মোটামুটি আসবে, আপনার আশায় লিখতে পারবেন। এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে অ্যাড হয়ে যাবেন আর কি, ঠিক আছে? সামনে আমাদের প্রিলি ব্যাচের জিকে প্রিলি ব্যাচ শুরু হবে। আমাদের প্রথম জিকে ব্যাচের প্রায় হাফ শেষ, লং ব্যাচের ভর্তি কমপ্লিট, নেক্সট জিকে ব্যাচ সামনে আসবে ইনশাল্লাহ, আপনারা অ্যাড হয়ে থাকবেন আর কি। হ্যাঁ,
আর এই তো রিসেন্টলি ভূমিকম্প হলো, সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন সবাই, টাটা।